নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। আজকের হাল্লা বলে আমার সমস্ত দর্শককে আমি স্বাগত জানাই। এখন এই মুহূর্তে সিএনএ আপনারা আগামী 1 ঘন্টা থাকবেন এবং আমাদের অনুষ্ঠান দেখবেন। এখন আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে তো কথা বলার সুযোগ নেই, আপনাদের শুধু শুনতে হয়। যদি সুযোগ পেতেন এবং এরকম যদি একটা প্রশ্ন করতেন যে দেবাশিস তোমার সব থেকে আনন্দের দিন বা মজার দিন বা খুশির দিন কোনটা, তাহলে আমার এখনই যেটা মনে হচ্ছিল এই অনুষ্ঠানে বসে আপাতভাবে যেটা সব থেকে আগে মাথায় আসলো সেটা হচ্ছে আমার স্কুলের দিনগুলোতে যখন আমাদের পরীক্ষা শেষ হতো, বিশেষ করে অ্যানুয়াল পরীক্ষা যখন শেষ হতো, সেই দিনটা তার পরের কয়েকটা দিন 4-5 দিন আগে থেকে আমরা বাবা মার সঙ্গে কন্ট্যাক্ট করে রাখতাম, বিশেষত মায়ের সঙ্গে, যে 4-5 দিন আমি কিন্তু বই ছোবো না, বই পড়বো না। ওই 4-5 দিন ভীষণ আনন্দে দিন কাটতো, ভীষণ আনন্দে। খেলাধুলা এদিক সেদিক যাওয়া, কোনো চাপ নেই, নতুন বইও নেই, টিচারও আসতো না ওই সময়। ভীষণ মজার আনন্দের দিন সবারই। বাই দ্য ওয়ে, এখন যারা অনুষ্ঠান দেখছেন তাদের স্কুল লাইফের কথা একবার ভাবুন, বা কলেজ লাইফে, পরীক্ষা, কলেজ লাইফটা ছেড়ে দিন, স্কুল লাইফে আপ টু হায়ার সেকেন্ডারি, পরীক্ষার পরের দিনটা ভীষণ মজার দিন। মানে পরীক্ষা শেষ হয়ে গেল, তারপরে কয়েকটা দিন, তারপরে কোথার থেকে না জানি মা বই আবার জোগাড় করে ফেলতো, টিচারের সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করে নিত, টিচার আবার 1 সপ্তাহ পর থেকে আসা শুরু করে দিত, এরকম ব্যাপার ছিল। আর যদি বলেন যে সব থেকে টেনশনের দিনটা কবে, এখনো পর্যন্ত আমার জীবনে মোটামুটি টেনশনের দিনগুলো হতো সেই সময় যেদিন রেজাল্ট বেরোতো তার আগের 2-1 দিন, ঠিক তার আগের 2-1 দিন মারাত্মক বুক ধুকপুক করতো। সেটা মাধ্যমিকে হয়েছে, উচ্চ মাধ্যমিকে হয়েছে, কলেজ লাইফে হয়েছে। তো এখন এরকম একটা মুহূর্ত যে যেই সময় 294টা কেন্দ্রে নানা করে একটা কেন্দ্রে 4 জন করে প্রার্থী, সেই প্রার্থীদের পরীক্ষার ফলাফলের আর মাত্র মাঝখানে 1টা দিন বাকি, মানে আজ রাত আর কাল রাত, তারপরে পরশুদিন ফলাফল আপনারা জানতে পারবেন। সমস্ত মিডিয়া, আমরাও আপনাদেরকে ফলাফলের লেটেস্ট আপডেট দেব। জয় পরাজয় নির্ধারিত হবে আগামী সোমবার, তার মানে বলতে গেলে মাঝখানের শুধুমাত্র কালকের দিনটা বাকি। কাজেই এটা যে একটা টেনশনের মুহূর্ত প্রার্থীদের জন্য বা দলের জন্য, এটা নিশ্চিন্তে বলা যেতে পারে। এমনকি অনেক রাজনৈতিক দলের সাধারণ নেতাকর্মীরা, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারাও বলছে খুব টেনশন লাগছে, কি হবে না হবে, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, সবাই, বা অন্যান্য যে দলগুলো, আইএসএফ হোক, জেইউপি হোক, যেই হোক। এবার প্রশ্ন হচ্ছে, এই টেনশনের মুহূর্তে কিছু প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতি কিন্তু আজকে কালীঘাট সারল। কি করলো? মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যত কাউন্টিং এজেন্ট আছে তৃণমূলের, যারা বিভিন্ন জেলায় কাউন্টিং করবেন, কাউন্টিংয়ের সময় উপস্থিত থাকবেন, তাদের কিন্তু একটা বিরাট বড় রোল, একটা বিরাট বড় ভূমিকা। এবং এই যে যারা কাউন্টিংয়ে যান, আমি দেখেছি এরা হচ্ছে খুব এক্সপিরিয়েন্সড হন, এক্সপার্টিস হন, পলিটিক্সের অনেক অভিজ্ঞতা থাকে, এবং তারা দলের ডেডিকেটেড কর্মী যারা, তারাই কাউন্টিংয়ে যান। এদেরকে কি নির্দেশ দিলেন সব, এবং আপনাদেরকে বলে রাখি, শুধু কালীঘাট বললে ভুল হবে, নির্বাচন পরবর্তী কর্মসূচি বিজেপিও করেছে, শিলিগুড়িতে করেছে, আজকে মেদিনীপুরে করেছে। সেখানে দলের অন্যতম প্রভারী দায়িত্বপ্রাপ্ত সুনীল বনসাল সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। বিপ্লব দেব আশা করি থাকবেন কোনো জায়গায়, হয়তো কাল সেই সমস্ত বৈঠকগুলো হবে। কংগ্রেস করেছে এবং বামেরাও আশা করি তাদের নির্বাচনী এজেন্টদের নিয়ে তাদের বৈঠক। তার মানে এই বৈঠকে বলা হয় কি করবেন আর কি করবেন না, এজেন্ট যারা কাউন্টিং এজেন্ট তাদের কি ভূমিকা থাকবে ওই দিন, তাদের পার্টিসিপেশনটা কিরকম হবে, দল কি চাইছে তাদের থেকে, কারণ তারাই তো রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পার্টি, তারা কাউন্টিংয়ের সামনে উপস্থিত থাকছে, ইভিএম বা ব্যালটের সামনে। তো এদের একটা বড় রোল থাকে। তো আজকে যেটা আমরা পাচ্ছি এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, খুব ব্রিফলি মানে আমি দেখাবো আপনাদেরকে 1, 2, 3 করে পয়েন্ট। দেখুন, 200-র বেশি আসনে জিতবো, মনোবল হারাবেন না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এক এক করে আপনাদেরকে দেখাই। 10টা পয়েন্ট আমরা উল্লেখ করেছি। 2, মার্জিনাল আসনে পুনর্গণনার আবেদন করবেন, অর্থাৎ যেখানে মার্জিনাল 200 থেকে 300 ভোটের ব্যবধানে যদি কোনো আসন কেউ জিতে যায় বা আপনি যদি হেরে যান, তাহলে সেক্ষেত্রে আপনি রিকাউন্টিংয়ে রিকোয়েস্ট করবেন। গণনা কেন্দ্র ছেড়ে কেউ কোথাও বেরোবেন না, দলের সুপ্রিমো স্ট্রিক্ট নির্দেশ দিয়েছেন। গণনা কেন্দ্র ছেড়ে, কাউন্টার পয়েন্ট ছেড়ে কেউ যাবেন না। রাত 2টো বাজলেও যদি দেখা যায় কোথাও কাউন্টিং হলো, আবার রিকাউন্টিং হচ্ছে, গন্ডগোল হলো, তাহলে রাত 2টো বলতে উনি সিম্বলিক ওয়েতে বলেছেন, সেটা যদি 3টে হয় তাও থাকবেন, 4টে হলেও থাকবেন, পরের দিন হয়ে গেলেও থাকবেন, কেউ কোথাও যাবেন না।
10 সেকেন্ডের জন্য যেন লোডশেডিং না হয়, মোস্ট ইম্পর্টেন্ট। এই লোডশেডিংয়ের তত্ত্ব কিন্তু বারবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গতবার 2021-এ। 7 নম্বর পয়েন্ট, কাউন্টিং এজেন্টদের বসতে না দিলে সঙ্গে সঙ্গে দলকে ইনফর্ম করবেন, অর্থাৎ দলকে জানাবেন। বাইরে এসে বলবেন, যদিও কাউন্টিং সেন্টারে মোবাইল অ্যালাউড নয়, বাইরে এসে তারা যেন বলেন দলকে, দলের লোক থাকবে। জয়ের ব্যবধান কম হলে আবার পোস্টাল ব্যালট গোনাবেন, অর্থাৎ রিকাউন্টিং এবং পোস্টাল ব্যালট গোনা যদি জয়ের ব্যবধান কম হয়। সার্টিফিকেট, যারা উইনিং ক্যান্ডিডেট হবেন তারা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং হল ছাড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্দেশ দিয়েছেন, অ্যাজ ওয়েল অ্যাজ অভিষেকও ছিলেন, অভিষেকও বলেছেন প্রতি সেন্টারের বাইরে, কাউন্টিং সেন্টারের বাইরে 4-5 হাজার কর্মীকে উপস্থিত থাকবার নির্দেশ দিয়েছেন দলের তরফ থেকে, যেখানে 4-5 হাজার কর্মী তারা থাকবেন। 200-র বেশি আসনে জিতব, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং কাউকে মনোবল হারানোর যাতে না হারায় সে কথা বলেছেন। আমার মনে হয়, দেখুন বিজেপির কি আলোচনা হলো আমরা মিডিয়া সেভাবে জানতে পারিনি। কংগ্রেসেরটা আমার সঙ্গে আজকে পানিহাটির প্রার্থী আছেন, উনি বলবেন খানিকটা, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কম বেশি সবাই হয়তো একই রকম প্রায় নির্দেশ দিয়েছেন। যত সময় যাবে তত আমরা পরিষ্কার হব যে কি নির্দেশ দিতে পারে। আমার খুব ভালো লাগছে আজকে আমার সঙ্গে ত্রিপুরার একজন বিজেপি বিধায়ক রয়েছেন, ত্রিপুরার বিজেপি বিধায়ক সুশান্ত দেব। সুশান্ত রয়েছেন, সুশান্ত আমার পূর্ব পরিচিত, যখন আমি 2018 সাল থেকে ত্রিপুরায় থেকে বারবার বিভিন্ন ইলেকশনের সময় থেকেছি। সুশান্ত একেবারে গ্রাসরুট থেকে রাজনীতি করা ছেলে বলতে গেলে, পরবর্তীকালে অ্যাক্টিভ পলিটিক্স করে, এবং পরবর্তীকালে বিশালকে একটু, সুশান্তের একটু ছবি দাও। সুশান্ত মনে হয় খুব সম্ভবত বিশালগড় থেকে বিধায়ক আপনি। নমস্কার। আপনি তো বিশালগড় থেকে জিতেছেন। হ্যাঁ, বিশালগড় থেকে বিধায়ক। বিশালগড় থেকে। উদয়পুরের মাতাবাড়ি যেতে গেলে সুশান্তর এলাকার উপর থেকে আমাদের যেতে হয়, তাই না? এটা মায়ের কৃপা। হ্যাঁ, না, মায়ের কৃপা তো অবশ্যই, তবে উদয়পুরে যেতে গেলে আমরা বারবার বিশালগড়ের উপর থেকে যাই। বিশালগড় আসলেই আমাদের মনে হয় যে উদয়পুর ইউনিভার্সিটি প্রায় চলে আসলো। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি। তো সুশান্তকে আজকের অনুষ্ঠানে স্বাগত। সুশান্ত ত্রিপুরার বিধায়ক, তো কাজেই সুশান্ত থেকে আমরা জানতে পারবো খানিকটা যে কাউন্টিংয়ের আগের দিন দল মোটামুটি কি নির্দেশ দিতে পারে বা কি দেয় বিজেপির ক্ষেত্রে। আমার সঙ্গে আমার ভীষণ পছন্দের মানুষ, কংগ্রেসের এবারকার পানিহাটির কংগ্রেস মনোনীত, জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী, কয়েকদিন আগেই ভোট লড়ে এসছেন। খুব স্বাভাবিক, বুকে হাত দিয়ে বসাটাই স্বাভাবিক, কারণ টেনশন সিচুয়েশন এটা থাকবে। তো কাজেই সুভাষিস নিজে খুব অ্যাক্টিভ, আমি দেখেছি দলের পতাকা নিয়ে নিজে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন। ভেরি গ্রেট জব সুভাষিস দা করেছেন। আমাদের মিডিয়ার খুব পরিচিত মুখ সবার কাছেই সুভাষিস ভট্টাচার্য আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন। আমি যেহেতু এখন আমার সঙ্গে বাণীব্রত এসে পৌঁছননি, বাণীব্রত তৃণমূল প্রতিনিধি, কিছুক্ষণের মধ্যেই তৃণমূল রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন। আমি আসলে বাণীব্রতর সঙ্গেও কথা বলবো। তবে প্রথমে একটু সুশান্তর কাছ থেকে জানতে চাই, সুশান্ত, আজকে আপনি শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী নির্দেশ দিয়েছেন। আপনাদের ওখানে যখন 18-তে প্রথম বিধানসভা নির্বাচন হলো, আমি কেন 18 উল্লেখ করছি, কারণ সেই বছরটা খুব টাফ ফাইট ছিল। একদিকে বামেদের 22 বছরের শাসন, এবং তারপর জিতে আপনাদের ক্ষমতায় আসা। দলের তরফ থেকে যেদিন রেজাল্ট বেরোলো তার আগে আপনাদেরকে কি বলা হয়েছিল, বা আপনাদের যারা পোলিং মানে যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছিল? আমি 2018 সালের কথা বলছি, একটু আপনাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে ভাই। অ্যাকচুয়ালি 2018 সনের 3রা মার্চ, মনে আছে? এটা আমরা যারা ত্রিপুরাবাসী আছি, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে, আমাদের কাছে অত্যন্ত এটা স্মরণীয় দিন। আমরা সবাই এটাকে হৃদয়ে লিখে রেখে দিয়েছি, এবং এই 3রা মার্চ আমাদের মুক্তির দিন ছিল। 25 বছরের বাম অপশাসন থেকে আমরা ত্রিপুরাবাসী মুক্তি পেয়েছিলাম। আমাদের মতো যুব সম্প্রদায় আমরা সবাই মাঠে নেমে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য। এবার কাউন্টিং এর কিছু স্ট্র্যাটেজি আছে, একটাই, আমরা শেষ পর্যন্ত আমরা যেন গুণে আনতে পারি, সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকে, প্রত্যেকের কাজ থাকে। সুশান্ত, তুমি জল খেয়ে নিতে পারো, যদি তোমার পাশে জল থাকে তুমি খেয়ে নিতে পারো, কোনো প্রবলেম।
তো আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করি কাউন্টিং এর সময় কাউন্টিং এজেন্ট যারা থাকে সবাই দলের একনিষ্ঠ কার্যকর্তা থাকে। আমরা প্রত্যেকটা প্রসেসের উপর আমাদের ভরসা থাকে, কিন্তু বিগত দিন আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় তৃণমূল কাউন্টিংয়েও বিভিন্ন সময় ওনাদের সরকারি কর্মচারীদের দিয়ে আইপ্যাক দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন কারচুপি হয়েছে। আমরা আমাদের স্ট্র্যাটেজিতে কাজ করব। আমাদের একটাই স্ট্র্যাটেজি, মানুষ যেই ভোটটা দিয়েছে সেইটাকে সঠিকভাবে গুনে আনা, সেইটাকে কাউন্ট করে আনা, সেইটা আমাদের মূল দায়িত্ব থাকবে। আমরা অত্যন্ত আশাবাদী এই পশ্চিম বাংলায়ও মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আমাদের ৩রা মার্চ ২০১৮ যেরকম ত্রিপুরার লোকেদের কাছে স্মরণীয় দিন, আমাদের এই আগামী ৪ তারিখ আমাদের পশ্চিমবাংলা প্রত্যেকটা মানুষের কাছে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। এইটা ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং আমরা সঠিকভাবে মানুষের যেই রায় আছে, মানুষ যেই ভোটাধিকার প্রয়োগ করেছে সেটাকে আমরা গুনে আনতে পারবো। আচ্ছা সুশান্ত, আমি বলছি সুশান্ত, আরেকটা জায়গা আমার খুব জানার ইচ্ছে, আমার যদি খুব ভুল না হয়, আমার ভুল হলে আমার একটু শুধরে দিই। আমি তোমায় তুমি বলে বলছি, কিছু মনে করো না, কারণ তোমাদের যত ইয়াং লিডার ইউথ সবই আমি তুমি করেই কথা বলি। তুমি আরেকটা জায়গায় বলো যে যখন ২০১৮ সালে ভোট হচ্ছে সেই সময় আমার যদি ভুল না হয় বিপ্লব দেব হচ্ছে দলের প্রেসিডেন্ট তখন। এই যে বিপ্লব দেব এবার পশ্চিমবঙ্গে ভোটের দায়িত্বে রয়েছেন এবং খুব বিরাট একটা ভূমিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ ভোটের ক্ষেত্রে। পরবর্তীকালে ২০১৮-তে তোমরা যেত, তুমি ৩রা মার্চের কথা বলছো, এরপর বিজেপি সরকার তৈরি করে, বিপ্লব দেব সিএম হন ত্রিপুরার। বিপ্লব দেবের তরফে কি নির্দেশ ছিল তোমাদের? আমি শুনেছি উনি খুব ইউথ জেনারেশনকে নিয়ে পলিটিক্স করা মানুষ, খুব গ্রাসরুট লেভেলের রাজনীতি করেন এবং খুব চাঙ্গা রাজনীতি করেন। আমি একদম বাংলা ভাষায় বলছি, চাঙ্গা রাজনীতি। তো সেটা কি নির্দেশ ছিল বিপ্লবদার তরফে তোমাদেরকে? বিপ্লব দরবার ব্যাপারে একটা ছোট্ট কথা বলি। হ্যাঁ, আপনারা পশ্চিমবাংলায় দেখেছেন উনি নির্বাচন সহপ্রভারী হয়ে কাজ করছে। উনার কুণ্ডলিতে কিন্তু হার নেই। উনি ২০১৮ সনে উনার প্রেসিডেন্টের দায়িত্বে থেকে উনি ত্রিপুরায় সংগঠন করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে। আপনারা দেখেছেন হরিয়ানার মতো স্টেটে এক্সিট পোল সবাই বলেছে ভারতীয় জনতা পার্টি হারবে, তখনও নির্বাচনী সহপ্রভারী বিপ্লব দেব মহোদয় ছিলেন এবং আমরা কিন্তু হরিয়ানায় সরকার করেছি। এইবারও পশ্চিমবাংলায় উনার সুদক্ষ নেতৃত্বে আমাদের রাষ্ট্রীয় যারা নেতৃত্বরা আছে সকলের সুদক্ষ নেতৃত্বে, বিশেষ করে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের মানে সহযোগিতায় মানুষ চাইছে, আমাদের কার্যকর্তারা চাইছে, তার পাশাপাশি মানুষ চাইছে এই রাজ্যে পরিবর্তন। এবং বিপ্লবদার যে টেকনিক, একটাই টেকনিক, গ্রাসরুটে কাজ করা, মানুষের ম্যান টু ম্যান কানেক্ট রাখা, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখা, এইটা বিপ্লবদার টেকনিক এবং এই টেকনিকটা ত্রিপুরায়ও কাজে এসছে, পশ্চিমবাংলার কাজে আছে একদম। তো এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে বাণীব্রত এসে উপস্থিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। বাণীব্রতও ইয়াং তৃণমূল রিপ্রেজেন্ট করে, খুব স্বাভাবিকভাবে বাণীব্রত এ নিয়ে বেশ অনেকবার আমার সঙ্গে বসলো। তো আমি সুশান্ত আরেকটা জায়গায় একটু জিজ্ঞেস করি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশগুলো দিয়েছেন তার 10টা পয়েন্ট আমি দেখালাম, এই পয়েন্টগুলো দেখে একজন অপোনেন্ট হিসাবে, রাজ্যের অন্যতম বিরোধী দল হচ্ছে বিজেপি, তো এই পয়েন্টগুলো দেখে সুশান্তর কোন অবজারভেশন আছে? মানে কি মনে হচ্ছে এখন হচ্ছে মন মাপা, টেনশন মাপা, মানে মাইন্ড মাপবার খেলা, এই নির্দেশগুলো দেখে তোমার কিছু? আমরা মাননীয়াকে দেখে আমরা আরো বেশি কনফিডেন্ট, কারণ আমরা এই প্রথম আমার এই স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতায় এই প্রথম দেখেছি ওনাকে স্ট্রং রুমে গিয়ে বসতে, এই প্রথম দেখেছি ওনারা বলতে যে ভোটে হয়তোবা কাউন্টিং এ কারচুপি হতে পারে, এটা প্রথম ওনার মুখ থেকে শুনেছি, যেটা এতদিন করে ওনারা এসছে। তো এই কারণে আমরা অনেক কনফিডেন্ট এবং ওনারা যেই নির্দেশ দেবে ওনাদের দলীয় নির্দেশ, সেই বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি না। আমরা আমাদের দলীয় নির্দেশে কাজ করব, আমাদের কর্মীরা তৈরি আছে, তার পাশাপাশি গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা অংশের নাগরিক তৈরি আছে। আগামী পরশুদিন 4 তারিখে সঠিকভাবে গুনে ভারতীয় জনতা পার্টির সরকার যেন প্রতিষ্ঠা হয়। সুশান্ত তুমি সঙ্গে থাকো, অবশ্যই আমরা অন্যান্য বক্তার বক্তব্য শুনবো, বাণীব্রতর কাছে যাব। বাণীব্রত, এর মধ্যেই যেটা লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জেলায় পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে যারা পুরো কাউন্টিং প্রসিডিওরটাকে খুব ক্লোজলি
মনিটর করবে। আমি পরিষ্কার করে বলে দিই, তারা খুব ক্লোজলি দেখবেন বিভিন্ন জায়গায় যে কাউন্টিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা দল যেটা চাইছে সেটা কাউন্টিং বা এজেন্টদের কাছে ঠিকঠাক মতো কনভে হচ্ছে কিনা, পৌঁছচ্ছে কিনা, এটা হচ্ছে দেখবেন। তার জন্য বিভিন্ন জেলায়, তার মধ্যে আমার কাছে এক্ষুনি এই মুহূর্তে খবর আসলো যে প্রাক্তন আইপিএস এবং এমপি রাজীব কুমার, রাজ্যসভার এমপি রাজীব কুমার, তাকে দমদম এবং ব্যারাকপুর দুটি গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে। এরকমভাবে অনেক টিম করা হয়েছে, মহিলাদের দ্বারাও টিম তৈরি করেছেন তারা। আজকের বৈঠকেই হয়তো তারা এটা ঠিক করেছেন যে তারা খুব ক্লোজলি বিভিন্ন জেলায়, জেলাভিত্তিকভাবে, মানে আমাদের যে 28টি জেলা, সেই জেলাভিত্তিকভাবে তারা ক্লোজলি নির্বাচনের কাউন্টিং আগামী 4 তারিখ অর্থাৎ মানডে, সোমবার তারা পর্যবেক্ষণ করবেন। এবং যেটাও আমরা জানতে পারছি, বাণীব্রত আরও ব্রিফ করতে পারবে, সেটা হচ্ছে যে তারা কিন্তু আগামীকাল থেকেই বিভিন্ন জেলায় তারা তাদের প্রপার যে ডেস্টিনেশন, যে গন্তব্য, সেখানে তারা চলে যাবেন। আগামীকালই এই শিফটিং প্রক্রিয়াটা হবে। পাশাপাশি বাণীব্রত জানেন নিশ্চয়ই হয়তো যে 10টি পয়েন্ট এর মধ্যে আমরা পয়েন্ট আউট করেছি যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন। তার মধ্যে 200 আসনে বেশি জেতবার কথা উনি বলেছেন, আশ্বস্ত করেছেন। বলছেন কাউন্টিং সেন্টার না যেতে, 10 সেকেন্ডের জন্য যাতে লোডশেডিং না হয়, কোনো মিসকনভিনিয়েন্স হলে সেটা সরাসরি জানাতে বাইরে। তারপর হচ্ছে উনি এটাও বলেছেন যে যদি কোথাও 200 থেকে 300 ভোটের ডিফারেন্স মার্জিনে হার জিত হয়, তাহলে আবার পোস্টাল ব্যালট রিকাউন্টিং করতে, আবার ফার্দার তিনি কাউন্টিংয়ের আবেদন জানাতে বলেছেন। এরকম অনেকগুলো পয়েন্ট বলেছেন বাণীব্রত। এই পুরো অবস্থান এবং এরপর এই হাই টেনশন সিচুয়েশনে তুমি কি বলবে? এটা প্রথম নয়, এর আগে লোকসভাতে বিশেষ দুটি কেন্দ্রে এরকম পর্যবেক্ষক পাঠানো হয়েছিল। ফলে এটা নতুন কিছু নয়, কিন্তু বারবারই আমরা যেটা বলছি যে এই বছর কাউন্টিংয়ে আসলে বিজেপি একটা জেতবার চেষ্টা করবে চুরি করে। মানে এটাকে কি সেই মরণ কামড় বলেছে? আজকে মনে অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় কেউ একজন বলেছেন যে এটা শেষ চেষ্টা, মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে বিজেপি। না না না, বিজেপি বিজেপি, আমি সেটাই বিজেপি নির্বাচনে যা যা চিন্তাভাবনা করেছিল, সেই চিন্তাভাবনা থেকে বিজেপি ব্যর্থ হয়েছে। খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেস একটা বিরাট সংখ্যা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। এখন বিজেপির একটাই আস্থা এবং ভরসার জায়গা হচ্ছে যে কাউন্টিংয়ে যদি চুরি করা যায়। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে একটা নিয়ম পরিবর্তন হয়েছে, যেটা অন্যান্যবার থাকে। সাধারণভাবে যারা প্রার্থী হন এবং প্রার্থীদের যারা চিফ ইলেকশন এজেন্ট হন, তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এবছর সেই মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ মানে তৃণমূল কংগ্রেসের কেউ যাতে নির্বাচনের কাউন্টিং হলে ঢুকে গিয়ে অপ্রীতিকর কোনো পরিস্থিতি হলে যাতে দলের সঙ্গে যোগাযোগ করতে না পারে, সেই একটা ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। নিশ্চিতভাবে দল থেকে একটা বিভিন্ন জেলায় জেলাওয়ারি প্রতিনিধি দেওয়া হয়েছে। আর ব্যারাকপুর দমদমের জন্য রাজীব কুমারকে দেওয়ার উদ্দেশ্য এটাই যে এখানে সবথেকে বেশি আমাদের দ্বিতীয় দফার ভোটে আমরা প্রকাশ্য দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাদের কাউন্সিলরদেরকে মারছে। এখানে গুন্ডা রাজ চলছে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে গাজওয়ারি করে একটা ভোট শেষ মুহূর্তে একটা বানচাল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং দল এটাও বলেছে সিএপিএফ সিআরপিএফ যাদের মেরেছে তাদেরকে পুরস্কৃত করা হবে। যারা যেভাবে জান বাজি রেখে যারা লড়েছে তাদের নিশ্চয়ই দল পুরস্কৃত করবে। এবং কাউন্টিংয়ের দিনও দাঁতে দাঁত চেপে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী যারা লড়বে, দল শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকবে। একদম পরিষ্কার সিদ্ধান্ত। একবার বাণীব্রত ছোট্ট করে বলবে কি রকম সংখ্যা এখন তুমি চোখ বুঝলে মনের মধ্যে হচ্ছে যে কোন সংখ্যাটা পেতে পারো? দেখুন, মানুষ যেভাবে ভোট দিয়েছে, না সেটা তো মানুষের না না আমি তা বলছি, কি মনে হয়? আমি তা বলছি না, আমি বলছি যে সংখ্যায় ভোট পড়েছে। তৃণমূলের মানে 200 আপ বা 2/3 এটা খুব স্বাভাবিক একটা ফ্যাক্টর। তুমি 200 আপ ভাবছো, ঠিক আছে। একটা মনে হয় বিরতির আমাদের সময় হয়েছে, বিরতি নেব। তারপর আমি সুভাষিসদার কাছে আসব যে কংগ্রেসের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে পোলিং এজেন্টদের, এবং পাশাপাশি সুভাষিসদা নিজেও এবারকার প্রার্থী। পানিহাটি এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সুভাষিসদার এগেনস্টে, মানে সুভাষিসদা বারবার করে অভয়া বা কাদম্বিনীর মৃত্যুর প্রতিবাদ করেছেন, কিন্তু মেয়ের মৃত্যুর বিচারের দাবি চাইছে এবার নির্বাচনী লড়াইতে নেমেছিলেন রত্না দেবনাথ, অর্থাৎ কাদম্বিনীর মা। এটা একটা খুব অদ্ভুত ফাইট। এটা কিভাবে সুভাষিসদা লড়লেন ভোটের পরে, আজকে আমার সঙ্গে প্রথম জিজ্ঞেস করবো সুভাষিসদার থেকে। একটা বিরতি নিয়ে দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আবার আলোচনায়, সুভাষিসদার কাছে যাব। সুভাষিসদা, প্রথম জানবো হচ্ছে পোলিং এজেন্টদের তোমাদের কি বলা হলো বা কি? প্রথম কথা হলো, নমস্কার দর্শকদের।
পোলিং এজেন্টের মানে মোটামুটি যা মমতা ব্যানার্জি বলেছেন একই রকম। একই রকম প্যাটার্ন, একই, এর মধ্যে কোনো আলাদা তেমন কিছু নেই। ওকে, ওকে। হ্যাঁ, তবে এটা ঠিক মানে তোমাদের ক্ষেত্রেও তাই হ্যাঁ, বলা আমাদের ক্ষেত্রে একটা বলা থাকবে, বাইরে যারা ভিড় করে থাকবে তাদের প্রেসারে যেন কোনো অবস্থাতে প্রশাসন মানে মাথা নিচু না করে। আচ্ছা, একটা জায়গায় সুভাষিসদা বলবে, অন্যবারও তো কাউন্টিং হয় বা বিভিন্ন সময় তুমি দেখেছো, তুমি নিজেও থেকেছো কিনা আমি জানি না, নিজেও থেকেছো, মূলত ভেতরে কি ধরনের গন্ডগোল হয়, কারা বেশি করে? না, গন্ডগোল দু টাইপের হতো। কিরকম? হতো যেমন আমি বলি, সেটা হলো ব্যালটে যখন হতো, ইভিএম এ যখন হতো না, ব্যালট থেকে আমি বলছি, ব্যালটে যখন হতো তখন কিন্তু ব্যালটগুলোকে শর্টিং যখন করানো হতো তার মধ্যে একটা দুর্নীতি থাকতো। আচ্ছা। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো, ধরে নাও আমি গুনতে বসেছি, আমার ঠিক উল্টো দিকে সেই সময় শাসকের সবচেয়ে বড় মানে মানে ভীষণভাবে যে কিনা ভয় দেখাতো লোককে, সে হয়তো উল্টো দিকে বসে রয়েছে। ফলে সে কন্টিনিউয়াসলি ইন্টিমেটেড করেছে, কন্টিনিউয়াসলি ভয় দেখিয়ে যাচ্ছে, বেরো তোমার হচ্ছে, বেরো তোমার হচ্ছে, এইটা করে। এটা যে যেখানে শক্তিশালী সেই জিনিসটা হয়ে থাকে আর কি। তো এবার শাসক সেটা করেছে, ফলে অনেকেই ছেড়ে চলে যায়। ইভিএম এর বেলায় কি মানে হয়? ভয়ের লেভেলটা এত দূর অবধি যায় যে কাউন্টিং সেন্টার ছেড়ে বেরিয়ে যায়? হ্যাঁ, কাউন্টিং Polling সেন্টার। agent, মানে আমি বলি 1996-এ আমি শিলভদ্র দত্ত, আমি ইলেকশন এজেন্ট ছিলাম, আচ্ছা। চিফ ইলেকশন এজেন্ট সেতে বড়নগরে। তা বড়নগরে থাকাকালীন আমি দেখেছি, আমি যখন বললাম যে পুরো পানিহাটি থেকে লোক পাঠাচ্ছি যারা কাউন্টিং করবে, তখন পাঠানো হলো না, যেহেতু ক্যান্ডিডেট চাইনি। কিন্তু আমি দেখেছি যে যেভাবে রেসিস্ট করার দরকার ছিল সেভাবে পারেনি রেসিস্ট করতে, ভয়ে। আচ্ছা। এইবার ঘটনা যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না, পুরোনো কথা। কিন্তু লড়াই বেশ কিছু জায়গায় লড়াই আছে, বেশ কিছু জায়গা ফাঁকা করে দিয়েছে, এই জিনিসটা ছিল। কিন্তু ইভিএম এর ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো, ইভিএম একটা জালের দূরত্বে রাখে। আচ্ছা, একদম ব্যালট যেমন কি একদম কাছাকাছি যাই তুমি দেখতে দেখতে, আর বড় বড় যে থাকে, বড় পেপারটা থাকে, বড় সমস্ত কিছু। ইভিএম কি হয়, ইভিএম এ একটা জালের পাড়ে দিতে এবং ছোট ছোট ডিজিটগুলো ছোট, মানে খুব মেশিনটা খুলে প্রথম ডিজিটটা তোমার হ্যাঁ, প্রথমে তো ফর্ম 17C দেওয়া হয়, দেওয়ানোর পর ওখানে কত ভোট পড়েছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ওর মধ্যে ডিটেলস থাকে, হরোস্কোপটা থাকে, আচ্ছা। ভোটের হরোস্কোপটা থাকে, টোটাল ভোট কত পেয়েছে, মহিলা কত দিয়েছে, এই টোটালটা সেগ্রিগেট করা থাকে। সেটা দেখানোর পর মেলায় যে ইভিএমটার সাথে মিলছে কিনা, খোলার পর ওখানেও ফর্ম 70 আটকানো থাকে। সব কিছু করার পর দেখেছি টোটাল ইভিএমটা খোলার পর, হ্যাঁ, এত টোটাল পোল্ড ভোট হলো এত, হ্যাঁ, 1210 বা 605 দেখাচ্ছে, ইভিএমও দেখাচ্ছে 605। আচ্ছা। এইবার ঘটনা তারপরে গোনা। এবার উল্টো দিকে যারা থাকে তাদের থেকে দূরত্ব থাকে বলে সমস্যাটা হলো যে যেহেতু ডিজিটটা ছোট এবং বুঝতে অসুবিধা। হ্যাঁ, একদম এত বড় মেশিন হতে পারে, এত 10টা নাম, একটা ইভিএম এর মধ্যে 10টা নাম, 10টা তোমার নামটা উপরে গেছে। এবার ধরুন বড় একটা মেশিনটা বড়, এবার তুমি ওই কোনায় রয়েছে, তুমি তখন তোমার চোখে অনেকেই ওটা ভিজুয়াল এর মধ্যে ক্যাপাসিটির বাইরে চলে আচ্ছা, যাচ্ছে, ভেতরে ভিজিবিলিটির বাইরে চলে তো কর্মচারীরা, মানে যারা ভোটের, হ্যাঁ, যারা ভোট সরকারি কর্মচারী, এখানেও ম্যানিপুলেশন হয় বলছে। হ্যাঁ, কেন হবে না, হয়তো সব জায়গায়। ধরুন না, আমি বলছি একটা কথা, মানে এটা ভীষণ প্রাসঙ্গিক, যার জন্য আজকে বলতে বাধ্য হচ্ছি। 2016 সালে আচ্ছা। বাম এবং কংগ্রেসের জোট, আমরা 77টা সিট পেয়েছিলাম। আচ্ছা। 44টা কংগ্রেস, 33টা হলো বামেরা। আচ্ছা, এবার 21-এ এসে আমরা 0 হয়ে গেলাম। আমরা মুর্শিদাবাদে নীল, মালদাতে নীল, দিনাজপুরে নীল, বালুরঘাটে নীল, মানে যে ডিস্ট্রিক্টগুলো আমাদের একদম স্ট্রং হোল্ড, সেখানে কংগ্রেস নীল, বামেরা নীল। এইটা কোনো অবস্থাতেই এটা মানা যায় না যদি এই ইভিএম ট্যাম্পারিং বা কোনো কিছু অন্য কিছু না হয়ে থাকে। নাহলে পরে কিছু ট্যাম্পারিং তো একটা জিনিস। আমি একটা কথা বলি, ট্যাম্পারিং বলতে আমি বলছি কি মানে জিনিস, মেকানিক্যাল ট্যাম্পারিং বলছো। আচ্ছা, আমি বলছি একটা কথা, ইভিএম ধরা পড়ছে, ইভিএম ধরা পড়ছে না, তো ইভিএম ধরা পড়ছে, ইভিএম এ যে নতুন করে বা কোনো একটা বুথের 198 বা 80 নম্বর বুথের একটা পুরো প্যাটার্নটা বদলে ভোট করিয়ে নিয়ে আসছে না, সেটা জমা দিচ্ছে না, কি করে জানলে তুমি? সেটা তো জানা যায় না, কারণ স্ট্রং রুমে যে এবারকার এই সিস্টেমটা কি বলবে? না, এইবারে সিস্টেমটা স্ট্রং হয়েছে, এবার রিয়েলি ক্যামেরার সামনে সব দলের লোকেরা বসে রয়েছে, ইট হ্যাজ বিন কেপ্ট উইথ সার্ভেলেন্স, আন্ডার দ্য সার্ভেলেন্স। কিন্তু আমি সেটা বলছি না, গতবারের কথা আমি বলছি, গতবারে স্ট্রং রুমে আজকে যেমন ঢোকার চেষ্টা করছে, স্ট্রং রুমে ছবি লিক হচ্ছে, গতবারে তো অনায়াসে হয়েছে।
আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নাহলে জিরো হতে পারে না। এখন আমার কাছে প্রমাণ নেই, সেই কারণে হয়তো আমি ওইভাবেই করতে পারি, কিন্তু এটা আমার প্রিজাম্পশন, এটা অ্যাজাম্পশন যে না হলে পরে এটা জিরো হচ্ছে, নিশ্চয়ই এটা ইভিএম এর কিছু কারসাজি হচ্ছে। এবার এইটা যদি থামানো যায় তাহলে নিশ্চিতভাবে এবারের নির্বাচনটা তো এটা ঠিক যে সবচেয়ে ইন্টারেস্টিং নির্বাচন। কেউ বলতে পারছে না আমরা জিতে আসবো, কেউ দাবি করছে হয়তো জিতে আসার কথা বলছে, কিন্তু ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট। এর থেকেও বেশি ইন্টারেস্টিং হচ্ছে কোন রাজনৈতিক দল সেইভাবে এখনো পর্যন্ত ভোটের কাজে ট্যাম্পারিং হয়েছে বা ত্রুটি বিচ্যুতি হয়েছে এই অভিযোগ কিন্তু সেইভাবে না হয়, পরেও হতে পারে। এই যে ধরো নাও যে পাড়া থেকে বেরোতে দিচ্ছে না কোনো দলে, যে ত্রিপুরার কথা বললো না, ত্রিপুরার জিতে আসার পরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন 98% এরা ফিল আপ করতে দেয়নি। তো ঘটনা হলো ভয় দেখিয়েছে, ঘরে গিয়ে ভয় দেখিয়েছে যে না ভোট দিতে যাওয়া যাবে না বা নমিনেশন ফিল আপ করতে দেওয়া যাবে না। তাই ইন্টিমিডেশনটা দুরকম ভাবে হয়, একটা হলো পাড়ায় গিয়ে বাড়িতে গিয়ে, কলেজ নির্বাচনও হয়েছে, করবে সিআর নির্বাচনে যে দাঁড়াতে চেয়েছে তার বাড়িতে গিয়ে বললো মেরে দেবো কিন্তু যদি মাসিমা পাঠানো ছেলেকে, মা বললো যে যাস না বাবা এই কলেজ নির্বাচনে। ঠিক এরকম হয়, 3-4 রকমের ভয় দেখানো হয়। তো ভয় দেখানো, এবার কাউন্টিং টেবিল থেকে ওঠানোর ব্যবস্থা আছে ভয় দেখিয়ে। এবার সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো পশ্চিমবাংলার শাসক থাকাকালীন এটা এই প্রসেসটা চলছে, এই নির্বাচনী প্রসেসটা চলছে, কাউন্টিং প্রসেসটা চলছে। এই নির্বাচন কমিশনের তো আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, লোকজন নেই, তার তো ভরসা হলো কোন একটা রাজ্য সরকারের ওপর যে যেখানে ক্ষমতা আছে। না আমি একটু বাণীব্রত এবার তো সুপ্রিম কোর্টের নির্দেশে মোটামুটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই থাকছে। 30 সেকেন্ড একটু শেষ করে না আমি জাস্ট বলছি এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ম্যানিপুলেট করতে পারেন এরকম সম্ভাবনা কি তৃণমূল করছে? আমি বলছি এটাই বোধহয় একটা রেকটিফিকেশনের অবকাশ আছে, কারণ একটা সার্কুলার আমাদের ডেরেক ওব্রায়ানের সই করা ইতিমধ্যেই আমরা সমস্ত বিধানসভাতে আরও যারা আছেন তাদের কাছে জমা দিয়েছি। সুপ্রিম কোর্ট কিন্তু শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকবে কথা বলছে না, সেখানে নির্দিষ্টভাবে কিছু রাজ্য সরকারি কর্মচারীর অন্তর্ভুক্তির কথাও বলছে। সেই আপডেট হয়তো এখনো সার্কুলেটেড হয়নি, এবং কপিল সিব্বাল যিনি আইনজীবী হিসেবে মামলাটি লড়েছিলেন তিনি একটা প্রেস ব্রিফ করেছেন, সেখানে তিনিও একটি বক্তব্য রেখেছেন। যাই হোক, আচ্ছা কপিল সিব্বাল কি বলেছিলেন এই বাণীব্রতর বলার শেষ হলে আমি কপিল সিব্বাল কি বলেছিলেন আপনারা দেখিয়ে দেবো। হ্যাঁ একটা জিনিস বলি, সেটা হলো এইবারে তো এসআইআর হয়েছে, সুতরাং এসআইআর এর পর এই ধরনের এসআইআর ভারতবর্ষের কোথাও হয়নি, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ গেছে, আবার যেখানে আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে হয়রানি হয়েছে, হ্যাঁ পরে আবার তুলতে হয়েছে নাম ফর্ম জমা দিয়ে, বলে এই যে ঝামেলাটা এমনকি ট্রাইব্যুনালে এখনো হয়তো মানে একটা প্রসেসিং এর মধ্যে আছে। এবার ঘটনা হলো দেখা গেল এই যে হয়েছে ব্যাপারটা, এই যে মানুষগুলো লাইনে দাঁড়িয়ে ভোট দিল, সেই মানুষগুলো ভোট দিল কাকে? এই যে হয়রানি তার বিরুদ্ধে। আমরা সবাই ডিমান্ড করছি আমরা এবার খুব ভালো রেজাল্ট করবো, মানে বোথ দ্য পার্টিস, মেইন পার্টিস তৃণমূল এবং বিজেপি করছে যে আমরা জিতে আসি, উই আর কামিং ইনটু দ্য পাওয়ার। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো এবার এইবারের নির্বাচনটা সবচেয়ে ইন্টারেস্টিং, ওই যে 97% ভোট দিল, কার পক্ষে ভোট দিল আর কার বিপক্ষে ভোট দিল, ফলে একটা ইন্টারেস্টিং জায়গা হয়ে গেছে। কেউ কিন্তু খুব এমফেটিক্যালি বলতে পারছে না জিতে আসছে, বিজেপি বলছে ঠিক কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংশয় আছে বা বিজেপির মধ্যে সংশয় আছে, নাহলে শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলতে না মাছ নিয়ে মিছিলটা করাটা ভুল হয়েছে, মানে সে বুঝতে পারছে যে এইটা ঠিক হয়নি। তো ব্যাপারটা যেটা হয়েছে সবাই কিন্তু সংশয়ের মধ্যে আছে এইটা নিয়ে। এই যে লম্বা লাইন 97% মানুষ ভোট দিচ্ছে, কেউ ভোটের বাইরে যাচ্ছে না, এবং সব ভোটার লিস্টের আমি আবারও ফিরবো এরপরে ফিরে এসে আবার একবার সুশান্তর কাছে যাব। সুশান্ত দেব বিজেপি ত্রিপুরায় বিশালগড়ের বিধায়ক আমার সঙ্গে রয়েছেন, যে এই যে অতিরিক্ত ভোট পড়াটাকে কিভাবে সুশান্তরা দেখছেন, এবং আমার একদম মানে আমি সরি টু সে যে আমার মাথায় নেই এখন 18 সালে ত্রিপুরায় কত % ভোট কাস্টিং হয়েছিল, বিজেপি কত পেয়েছিল তা না, সুশান্তর কাছে ইনফরমেশন পেলে আমরা জানবো, কারণ 18 সাল কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে পরিবর্তনের সাল। তো আমি সুশান্ত থেকে ব্রিফ হয়তো নেব, এরপরে সুশান্তজি বলেন যে অতিরিক্ত পার্সেন্টেজে কী এফেক্ট হতে পারে, কারণ ত্রিপুরা এটা বলা হয়েছিল অতিরিক্ত ভোট পড়া মানে হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট অফ রুলিং পার্টি। এবার কি তাই হবে? কারণ এবার ভোট কিন্তু মোটামুটি 93%, এমনকি আজকের ফেরত আসার পর আজকে যে জায়গায় মানে পরবর্তীকালে আবার ফার্দার ইলেকশন 15টা বুথে, এটাও আমরা দেখাবো যে বিকেল 5টা পর্যন্ত তার লেটেস্ট আপডেট কী রয়েছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে আসলাম আবারও আলোচনায়। দ্রুত একবার দেখাই কপিল সিব্বল আজকে যিনি মামলাটা লড়েছিলেন তৃণমূল কংগ্রেসের, আজকে দাবি ছিল যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়, যাতে রাজ্য সরকারি কর্মচারীরাও সুযোগ পান কাউন্টিংয়ে। কিন্তু আজকে কোর্ট বলছে, মানে সুপ্রিম কোর্ট বলছেন 13ই এপ্রিল যে নির্দেশিকা দিয়েছিল নির্বাচন কমিশন সেটাই বহাল থাকবে। আমি একবার দ্রুত দেখাই যে আইনজীবী কপিল সিব্বল এই বিষয়ে কি বলেছেন, দেখুন। मोटी बात जो है सर्कुलर के अंतर्गत उन्होंने कही है कि रैंडम सिलेक्शन ऑफ स्टेट गवर्नमेंट एंड सेंट्रल गवर्नमेंट एम्प्लॉइज फ्रॉम द रिस्पेक्टिव पर्सनल डेटा बेसिस फॉर काउंटिंग ड्यूटी। सर्कुलर कहता है कि आप एक केंद्र का भी नॉमिनी वहां रख लीजिए और एक राज्य का भी नॉमिनी रख लीजिए। जो सरकारी मुलाजम होगा केंद्र का भी होगा और राज्य सरकार का भी होगा, और ये नियुक्ति उनकी होनी चाहिए। तो हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए उनका खुद का सर्कुलर कहता है चलिए आप सेंट्रल गवर्नमेंट नॉमिनीज रखना चाहते हैं तो रखिए, लेकिन साथ साथ एक स्टेट गवर्नमेंट नॉमिनी भी रखिए, उसकी भी रैंडमाइजेशन नाम करके रखिए। तो सुप्रीम कोर्ट ने कहा कि आप तो वहां सर्कुलर चैलेंज कर रहे थे, तो हमने कहा कि अब हम सर्कुलर नहीं चैलेंज कर रहे, हम तो कहते हैं कि उसको लागू करो। तो अब हमें उम्मीद है, और सुप्रीम कोर्ट ने यह कहा कि, और ये ऑर्डर है कि द इलेक्शन कमीशन विल फॉलो द सर्कुलर इशूड बाय देम बोथ इन लेटर एंड स्पिरिट। मतलब कि उस सर्कुलर को आप लागू करोगे और जो भी वहां लिखित है उसको लागू करोगे। और लिखित क्या है कि स्टेट गवर्नमेंट का नॉमिनी भी होगा और सेंट्रल गवर्नमेंट का नॉमिनी भी होगा, केंद्र सरकार का भी नॉमिनी होगा, राज्य सरकार का भी नॉमिनी है, जो दोनों गवर्नमेंट सर्वेंट होंगे। तो ये ऑर्डर हुआ है कि हमारी याचिका डिसमिस होगी, ये बिल्कुल गलत है और ऐसा होना नहीं चाहिए। আইনজীবী কপিল সিব্বল বলছেন একদম তাই, ঠিক যেরকমটা বাণীব্রত বলছিলেন তাই, যে সার্কুলারটা ছিল আগে 13ই এপ্রিলের যে সার্কুলার সেটাকে লাগু করা হোক। সেখানে দুটোই রিপ্রেজেন্টেশন থাকবে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। সেটাকে চালু করতে না চাওয়ার বিষয়ে তাদের কোর্টের অ্যাপিল, এবং কোর্ট বলেছেন আপনারা সার্কুলারটা চালু করুন। যেটা এটা মানেই কিন্তু এটা বোঝায় সেই সার্কুলার দেখতে হবে যে সেখানে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটা র্যান্ডাম, মানে একজন একজন করে এই অনুযায়ী দেওয়ার কথা। সেটা যদি কোর্ট বলে থাকেন তাহলে কমিশনকে কিন্তু সেটা করতে হবে। আমি সুশান্তর কাছে একটু যাই। একদম ঠিক, থ্যাংক ইউ বাণীব্রত ইনফরমেশন আমাদেরকে শেয়ার করবার জন্য। আমরা এটা শুনলাম আরও ব্রিফলি। আমাদের এর উপর রাজনৈতিক প্রতিক্রিয়াও আছে। তিনটি দলের রাজনৈতিক নেতা, পাশাপাশি তারা অ্যাজ ওয়েল অ্যাজ তার আইনজীবীও, মানে আমি নামগুলো বললে আপনারা বুঝতে পারবেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল করেন, পাশাপাশি তিনি আইনজীবী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বাম করেন, বামপন্থী আইনজীবী। দেবজিৎ সরকার বিজেপির মুখ্য প্রবক্তা এই রাজ্যের, পাশাপাশি তিনি পেশায় আইনজীবী। তিনজনই কি বলেছেন ফোনে সিএনকে একবার দ্রুত শুনিয়ে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। শুনবো। গণনা তো এতদিন ধরে যা নিয়ম ছিল সেই অনুযায়ী হওয়ার কথা। এবার নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের রাজ কর্মচারী, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা রাজ কর্মচারী। এটা খারাপ বা ওরা ভালো এটা যে করছে, বা রাজ্য সরকারি কর্মচারীরা এত কিছু এসআইআর প্রসেসে প্রথম থেকে করলো, সমস্ত এক্সামিনেশন ফর্ম ফিল আপ করা থেকে হিয়ারিং করা থেকে সবকিছুই তো আজ করেছিল। আজকে তাদেরকে একদমই বাদ দিয়ে গণনা করবে, এটাই বা কি ধরনের? এতে বিস্মিত হওয়ার তো কিছু নেই, যেটা স্বাভাবিক সেটাই সুপ্রিম কোর্ট বলেছে। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হলে নিশ্চয়ই আদালতে যাব, আদালত হস্তক্ষেপ করবে। এক্ষেত্রে গণনায় কাকে রাখা হবে না রাখা হবে এটা তো নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত, ব্যাপারে তো কোর্ট হস্তক্ষেপ করতে পারে না, সেজন্য হস্তক্ষেপ করেনি। বিভিন্ন ভাবে গত 15 বছর ধরে গণতন্ত্র কিভাবে পশ্চিমবঙ্গে বাজেয়াপ্ত হয়েছে সেটা সমস্ত কোর্ট জানেন, সবাই জানেন। পশ্চিমবঙ্গের মানুষ মুক্তির পথ খুঁজছে নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। সেটাকেও কার্যত চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস তাদের পেটোয়া ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে কাজ করানোর জন্য, যাদের রাজ্য সরকারি কর্মচারী যে ওদের সংগঠন আছে তাদের মাধ্যমে, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় বসানোর চেষ্টা করেছে। কিছু ক্ষেত্রে সফল হয়েছে, কিছু ক্ষেত্রে বিফল হয়েছে। আচ্ছা, এবার একটা জায়গায় একটু দেখিয়ে নিই, নাহলে আমার ভীষণ খচখচ করবে প্রোগ্রাম শেষ হওয়ার পরে। সেটা হচ্ছে আজকে আমরা কিছু থ্রেটনিংয়ের ঘটনা ঘটলো। সুশান্ত একটু ভালো করে এই ছবিটা দেখলে আমার মনে হয় বলতে সুবিধা হবে। প্রথম থেকেই বিজেপির অভিযোগ ছিল যে থ্রেট কালচার চলছে।
এমনকি আমি বহুবার বিপ্লব দেবকে বিভিন্ন সময় বলতে শুনেছি যে এখানে থ্রেট কালচার বন্ধ করতে হবে, সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। দেখুন আজকে ভোট সবে মিটেছে, এরপর আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইসরাফিল চাকদার বলে একজন, যে জাহাঙ্গীর খানের অনুগামী বলা হচ্ছে, অনুগামী, তিনি অঞ্চল সভাপতি, তিনি নাকি এলাকায় শাসাচ্ছেন এবং মহিলা পুরুষ সবিশেষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছেন। আমি একবার শোনাই যে প্রায় 3 জন মহিলা এবং 2 জন পুরুষের বক্তব্য আমাদের প্রতিনিধি কালেক্ট করতে পেরেছেন। তারা কে কি বলেছেন একবার শুনি। সকাল থেকে আমরা এখানে আছি, বেঙ্গল পুলিশরা সকাল থেকে আমরা আছি ইসরাফিলকে ধরার জন্য। বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিবে বলেছে, আর বলেছে রক্তপাত করে দিব 4 তারিখে। আমরা জিটি আয়ত্তের মধ্যে আসি इजराफिल टीएमसी के। हम लोग टीएमसी को वोट दिया था, हम लोग फिर भी हम पर हमला किया था, हमको काट डालेगा मार डालेगा, हमको घर से निकाल दिया गया था। इजराफिल चौकीदार है, हमका प्रधान है, टीएमसी के नेता है। हमको इजराफिल को गिरफ्तार चाहिए, हमको सुरक्षा चाहिए, महिला को सुरक्षा चाहिए। महिला को कोई हमको घर से बुलाए कि मीटिंग के लिए जाना नहीं चाहिए। हमारे यहाँ पे जो निर्वाचन हो रहा है वो होने से ही पहले हम किसी ने वोट, वहाँ पे अनेक लोग हैं जो वोट नहीं दिया, ठीक है। तो उसके बाद भी हमारा घर में घुस के लोगों को धमकियां दे रहा है, मार रहा है, काटने को, कुचाने को, लड़कियों को रेप करने को। यहाँ पे पार्टी जो है, यहाँ पे प्रधान है वो बोल रहा है कि जहांगीर खान का आदमी जो बोल रहा है कि यहाँ के लड़कियों को रेप करेंगे, मारेंगे, काटेंगे अगर तृणमूल को वोट नहीं दिया तो। और हम इसके लिए हम जब प्रशासन के पास विचार चाहने को गया, हमारे को बोला कि 12 घंटे से पहले वो अरेस्ट हो जाएंगे, लेकिन हुआ नहीं। 144 जो फलता विधानसभा का अंदर 109 नंबर बूथ है हमारा हसीमनगर। 2015 साल से हम लोग वोट नहीं दे पाए, 21 साल में दिया। हम खुद 1.5 साल तक घर के बाहर थे, मुस्लिम लोग ने घुसा, जो तृणमूल किया उसको भी मारा। ভোট দেওয়া না হয় তাহলে মেয়েদেরকে মানে কোঁচানো হবে, কেটে ফেলা হবে, ঘর থেকে বাইরে বার করে দেওয়া হবে, এরকম হুমকি দেওয়া হচ্ছে। ये धमकी किसने दिया? টিএমসির লোকেরা, টিএমসির নেতারা, ইসরাফিল এরা। इस्राफिल कौन है? जहांगीर खान का হ্যাঁ আদমি है। এই যে 5 জনের বক্তব্য শোনালাম, তার মধ্যে 4 জনই ইসরাফিল চাকদার বলে একজন ব্যক্তির নাম করছে, যে জাহাঙ্গীর খান ফলতার এবার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, তার ঘনিষ্ঠ অনুগামী বলে বলা হচ্ছে। আমি সুশান্তর কাছে যাব। সুশান্ত দেব, বিজেপি বিধায়ক, ত্রিপুরা, বিশালগড়। আমি যাচ্ছি সুশান্ত, এই যে ছবিটা দেখালাম, একটা ছোট্ট বিরতির পর সরাসরি সুশান্তর থেকে প্রতিক্রিয়া নেব। प्रेजेंटिंग बाय LIC हर पल आपके साथ। स्पेशल पार्टनर উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। नॉलेज पार्टनर GIS ग्रुप ट्रांसफॉर्मिंग एजुकेशन। वार्डरोब पार्टनर आबोरन एक्सक्लूसिव रंगीन प्रतिदिन आबोरन के संगे निन। एसोसिएट पार्टनर टेक डॉक्टर प्लस। এই গরম ঘাম চড়া রোদ। ক্যাপ্টেন কুল, এমন সময় কিভাবে থাকো কুল? ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন কুল। গরমে যতক্ষণ না হয় বডি কুল, মাইন্ডও হয় না কুল। সেই জন্য নতুন ডেটল আইসি কুল, যা গরম ঘাম থেকে হয়ে থাকা জার্মস দূর করে আর দেয় 3 গুণ বেশি কুলিং। ক্যাপ্টেন কুলের মতো কুল উইথ ডেটল। বি ক্যাপ্টেন কুল উইথ নতুন ডেটল আইসি কুল। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। শাহরুখ, সরি শাহরুখ, জুতো বাইরে।
আমার বাড়িতে জার্মসের নো এন্ট্রি, আর টয়লেটে ওখানেও নো এন্ট্রি। কনফিডেন্ট, দেখেছেন যেখানেই দাগ সেখানেই জার্মস। কিন্তু আমি তো ডিটারজেন্ট ফিনাইল দিয়ে ক্লিন করি। কিন্তু এটা মাত্র 50% জার্মস মারে। ট্রাই হারপিক টোটাল ক্লিন, এর নতুন থিকেস্ট এভার ফর্মুলা, কড়া দাগ ভেতর থেকে পরিষ্কার করে আর 99.99% জার্মস মারে। ওয়াও, হারপিক টোটাল ক্লিন, মানে 100% কনফিডেন্স। প্রেজেন্টিং বাই LIC, हर पल आपके साथ। স্পেশাল পার্টনার উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। নলেজ পার্টনার GIS গ্রুপ, ট্রান্সফর্মিং এডুকেশন। ওয়ার্ড্রপ পার্টনার আবরণ এক্সক্লুসিভ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। অ্যাসোসিয়েট পার্টনার ঠেক, ডক্টর প্লাস। ফিরে আসলাম, সুশান্তর কাছে যাব। সুশান্ত দেব, বিজেপির বিধায়ক, ত্রিপুরা বিশালগড়। সুশান্ত, কি বলবেন? এই ছবিটা দেখালাম, সঙ্গে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে অতিরিক্ত যে ভোট এবার পড়া, প্রচুর মহিলা ভোট দিয়েছেন এবং অ্যাভারেজ হচ্ছে প্রায় 93%-এর উপর ভোট পড়েছে, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এবার যেই বেশি ভোট পড়েছে, আমরা প্রত্যেকটা সময় পশ্চিমবাংলায় যে ট্রেন্ড 82%, 84%, 85% এরকম ভোট পড়ে, এইবার প্রায় 90-এর উপর, প্রায় 93% ভোট পড়েছে। তারপরে সবচেয়ে বড় বিষয় যেটা, এইবারের নির্বাচনে ফেক ভোটার, মৃত ভোটার, SIR এর কারণে সেগুলো কাটা গেছে। তারপর মানুষ মুখিয়ে ট্রেন ভরে ভরে বাইরে থেকে লোক এসছে, যারা বাইরে চাকুরি করে বা বিদেশে থাকে, সবাই এসে ভোট দিয়েছে। কারণ একটাই, পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না, পশ্চিম বাংলাকে রক্ষা করতে হবে। সেই কারণে মানুষ মুখিয়ে ভোট দিয়েছে এবং যতটা পার্সেন্ট বেশি ভোট পড়েছে, আমরা অত্যন্ত আশাবাদী সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়েছে। আরেকটা ছোট্ট বিষয় কি, আপনি ত্রিপুরার কথা বলেছিলেন, 2018-তেও ত্রিপুরাতে প্রায় 90% ভোট পড়েছে এবং ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে। এই নির্বাচনেও পশ্চিমবাংলায় 26-এর নির্বাচনে প্রায় 93% ভোট পড়েছে। পশ্চিমবাংলায় এইবারও পরিবর্তন হবে, এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা এতক্ষণ যাবৎ আপনাদের কথোপকথনে শুনেছি যে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং মানুষকে চমকানোর চেষ্টা করা হয়েছে। কি কারণে করা হচ্ছে? আমরা যখন নির্বাচন কমিশন যখন, তারপরে আমরা ভারতীয় জনতা পার্টি যখন আসল কোন জায়গায় ঘাফলাটা হচ্ছে সেইটাকে ধরে ফেলছি, যখন চুরির রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওনাদের সুপ্রিম কোর্টের কথা মনে হয়েছে, তখন মানুষকে চমকানোর কথা মনে হয়েছে এবং বিভিন্নভাবে কর্মীদেরকে মোটিভেট করার জন্য বিভিন্ন ধরনের আবোল তাবোল বক্তব্য তৃণমূলের নেতৃত্বরা করছে। কেন কর্মীদেরকে মোটিভেট করার জন্য? যেন সবাই আগামী 4 তারিখে যেন সবাই কাউন্টিং হলে যায়, কাউন্টিং হল পর্যন্ত নিয়ে যাওয়া ওনাদের এখন টার্গেট, কাউন্টিং হল পর্যন্ত যেন যায়। সেই কারণে কিন্তু সবাইকে মোটিভেট করার জন্য কাজ করছে। যত কিছুই করুক, যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী সবাই কাজ করবে। আপনি বলুন, 2021-এও গণনা হয়েছে, 2021-এর নির্বাচনের আগে এই কোন সরকারি কর্মচারীকে দিয়ে, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার দিয়ে গণনা করা হবে, গণনার কাজে ব্যবহার করা হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো কথা শুনিনি। আমরা কিন্তু স্ট্রং রুম পাহারা দিতে আমরা ওনাদেরকে শুনিনি। EVM চেঞ্জ হয়ে যাবে এরকমও কিন্তু আমরা 2021-এ আমরা শুনিনি। কারণ 2021-এ আইপ্যাকের সহযোগিতায় তৃণমূল একটা কারচুপি করে বিভিন্নভাবে। আপনি কংগ্রেসের যিনি আছেন বরিষ্ঠ নেতৃত্ব, উনিও ওনার কথাই বলেছেন। আর গণনা কেন্দ্রে কিন্তু গতবার এরকমও হয়েছে, ধরুন 17 সিট ঠিক আছে, 17 সিটে একটা বুথে 900 ভোট কাস্টিং হয়েছে। এই 900 ভোট কাস্টিংয়ের মধ্যে EVM-ও 900 ভোট ঠিক আছে। এবার বিজেপি পেল 700, TMC পেল 200। এই জায়গাতেই আমাদের যারা কাউন্টিং এজেন্ট ওনাদেরকে বের করে দিয়ে সেইখানে লেখা হয়েছে বিজেপি পেয়েছে 200, TMC পেয়েছে 700। সেইভাবে কিন্তু একটা কারচুপি করার চেষ্টা করা হয়েছে। এইবার কোনো কারচুপি যেন না হয়, নির্বাচন কমিশন শক্ত একটা পদক্ষেপ নিয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী এই 4 তারিখে
পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটবে। মানুষ আমি বিধায়ক বন্ধুকে একটি কথা বলবো, সেটা হলো যে যেখানে থাকে ক্ষমতায় চেষ্টা করে ভোটটাকে ম্যানিপুলেট করার। হরিয়ানার ভোটে আমরা দেখেছি ব্রাজিলের মডেল, 26 জায়গায় নাম আছে তার। এবং শুধু তাই নয়, এরকম মহারাষ্ট্র হয়েছে একটা ঘরের মধ্যে 70,000 নাম। সুতরাং এই জিনিসটা না বন্ধ হওয়া উচিত। গণতন্ত্রের ফর দ্য সেক অফ দি না, আমি বলছি, আমি তো বলে নেই, আপনি দূরে আছেন, আমি বলে নেওয়ার পর আপনি উত্তর দিন। আমি বলি ঘটনা যেটা হয়েছে, আপনি করলে সেটা ঠিক, আর মানে এখানে যারা শাসক তারা করলে বেঠিক। আসলে দুটোই গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। যেটা তৃণমূল এখানে করছে সেটাও ভয়ঙ্কর, যেটা হরিয়ানা বা মহারাষ্ট্রে আপনারা করছেন সেটাও ভয়ঙ্কর। আমি বাণীব্রতর কাছে যাব। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। দুটো ছোট্ট শব্দ বন্ধনে সুভাষিস দা মনে করিয়ে দিল যে তুমি করলে লীলা আর আমি করলে বিলা। বাণীব্রত, এই যে পরিস্থিতি, এই জায়গায় নিয়ে কি বলবে? না, প্রথম কথা হচ্ছে ত্রিপুরাতে বিপ্লব দেব ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী থাকাকালীন সন্ত্রাসকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছিলেন। কারণ যখন ত্রিপুরাতে আমরা বিধানসভা ভোট লড়তে গিয়েছিলাম, তখন সেখানে যে সন্ত্রাস সেখানে দেখেছি, এটা আমরা বলছি বলে না, মিডিয়াও দেখিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পর্যন্ত, গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। সায়নী ঘোষ থেকে শুরু করে ভয়াবহ অবস্থা, সাংসদদের গাড়ি ভাঙচুর। বিপ্লব দেব সন্ত্রাসকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার পরে আপনি যখন বলেছেন, আমি তো কিছু বলিনি, আপনার বলার পরিপ্রেক্ষিতে আমার অনেক কিছু বলার ছিল। আপনি যখন বলেছেন আমি কিছু বলিনি, কিন্তু আমি কিছু বলিনি। ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে কত শতাংশ আনকনটেস্টেড হয়েছে বলুন দেখি? ত্রিপুরাতে কত শতাংশ আনকনটেস্টেড? ত্রিপুরার মতো সন্ত্রাস বিজেপি, আমার বিজেপিকে দেখে একটা বিষয় খুব মজা লাগে। বিজেপি ব্রিজভূষণ সিংকে মালা পরায়, উন্নাওয়ের ধর্ষককে মালা পরায়। ত্রিপুরাতে আনকনটেস্টেড 98% হয়, আর পশ্চিমবঙ্গে এসে রামকৃষ্ণদেব হয়ে যায়, পশ্চিমবঙ্গে এসে বিবেকানন্দ হয়ে যায়। এবার শেষ করব। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কিন্তু একটা প্রশ্ন অনুষ্ঠানের শেষের দিকে উঠে গেল যে তাহলে কি ভোট মোটামুটি রুলিং পার্টির কাউন্টার পার্টি থাকে? রুলিং পার্টি যে যেখানে থাকে সেই কি সেভাবে ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করে? হয়তো এবার এই প্রশ্নের ক্ষেত্রেও না হবে, কারণ ইলেকশন কমিশন একাধিক স্টেপ নিয়েছে। অর্থাৎ এই ভোটের ফল দৃষ্টান্তমূলক হবে, এটা একেবারে আর বলার কোনো অপেক্ষা রাখে না। আগামীকালটা বাদ দিতে হবে, পরশুদিন সকাল থেকে আমাদের সঙ্গে থাকতে হবে ভোটের কি ফলাফল হয় তার জন্য। আমি সবার ভালো আশা করি এবং একই সঙ্গে প্রত্যেকটি দলের জয় আশা করি একই রকমভাবে, সে যে দলই হোক। বাণীব্রত, সুভাষিস দা এবং সুশান্ত সবাই জিতুন, আমরা এটাই চাই। মানুষত্ব জিতুক, মানুষ জিতুক। নমস্কার।